সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে। ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে। তোর একটা রাহায় করে বাউলা মায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। Encoded by Orion. শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। তারই সাথে সাথে উচ্চ বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় হিসেবে
স্যার একটু সরো 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 ধরে রাখো ধরে রাখো এই হাত রাখো হাত নামাও থাকবে দুই থাকবে বুট এক দুই একসাথে এক দুই এক দুই ধরে রাখতে পারেন না। হ্যাঁ মোট কত হাত লাগিয়ে দাও এক দুই এক একসাথে একসাথে হইতে হবে দুই তিন হলো না এক দুই তিন চার তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক
মাতৃ অর্থ কি? মা। আর যদি আমি একত্রে বলি মাতৃভাষা, মায়ের ভাষা। ধন্যবাদ। হিসাবে এক এক অঞ্চলে এক একটা ভাষা প্রয়োগ করা হয়। তাহলে অঞ্চল বা রূপ বৈচিত্র্য দিক থেকে ভাষাগুলো কয় প্রকার? প্রকার ছিল। একটা হলো উপভাষা, আরেকটা হলো প্রমিত ভাষা। একটা হলো উপভাষা, আরেকটা হলো উপ অর্থ কি বলছিলাম আমি? উপবৈচিত্র্য দেখা যায়। সেই হিসাবে ভাষার গত দিক থেকে ভৌগোলিক অবস্থান বা অঞ্চলভেদে ভাষার যে পরিবর্তনটা আছে সেটাকে বলা হয় উপভাষা। এটা তো হয় না, অনেকের নিকট সেটা কি বুঝার উপক্রম হয় না। এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষার রূপই হলো প্রমিত ভাষা। অর্থাৎ একজনের অংশভেদে একটা ভাষাকে আমি নির্দিষ্ট করে স্থায়িত্ব ধরে যখন আমাদের নিকটে সেটা উপস্থাপন করা জোরালোভাবে বোধগম্য করার জন্য, তখন সেটাকে আমরা কি বলবো? উপভাষা বলবো। মনে থাকবো? আমরা পিছন থেকে একটু যদি দেখি, তাহলে রূপ বৈচিত্র্য বলতে বা অঞ্চলভেদে লোকজনের মধ্যে বা মানুষের মধ্যে যে ভাষা কি আছে, রূপ বৈচিত্র্য প্রকাশ পায়, সেটাকে আমরা কি বলি? আর এবার আমরা দ্বিতীয় অপশনে আসবো, প্রমিত ভাষা। ভাষাটাকে বোধগম্য করার জন্য, সকলের নিকট বোধগম্য করার জন্য আমরা যে ভাষাটাকে কি করি? সর্বাপেক্ষা কি করি? প্রাধান্য দিই। সকলের নিকট গ্রহণযোগ্য করার জন্য আমরা যে ভাষাটার রূপ ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? প্রমিত ভাষা। আছেন তো সবাই? এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। অর্থাৎ প্রমিত ভাষার মাধ্যমে আমাদের অফিস কার্যক্রম চালিত হয়। ব্যবহার করা সবগুলো কোন ভাষায় ব্যবহার করা হয়? প্রমিত ভাষার মধ্যে। মনে থাকবে? অর্থাৎ শিক্ষা, প্রশাসনিক, ব্যবসা বাণিজ্যের মধ্যে যে ভাষাগুলো কি কথাবার্তা প্রয়োগ করা হয় সেটাকে আমরা কি বলি? প্রমিত ভাষা। লাগে না ক্লাস আমরা শুরু করব। এবার তারিখটা সাবজেক্ট কি বুঝে করে এবার তারিখ দিন আর আপনি ওরা কথা বলেন জিজ্ঞেস করে দেখতে দেন এই 3 মিনিট কি ভগ্নাংশ নাকি? তাহলে আমরা বলবো যে ভগ্নাংশ কাকে বলে নাকি? ভগ্নাংশ কাকে বলে? তারপর আছে ভগ্নাংশ। ভগ্নাংশ আলাদা কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, তা তুমি দাঁড়াও, আমরা শিখেছি তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কারণ আমরা শিখেছি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে কি বড় নাকি তাকে বলা হয় প্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তাকে অপকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দেখে বুঝতে পারি কিনা নাকি? তাহলে তোমরা বলো এই দুইটার ভিতরে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ? তুমি আসো, এখানে কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ লিখো, লিখে দাও।
এটা কি হয়েছে? তার লেখাটা ও লেখাটা কি হয়েছে? হয়েছে? তাহলে তুমি বুঝতে পেরেছো কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ? বসো, ধন্যবাদ। তুমি আসো। আপনার একটু স্যার একটু সামনে যান। হ্যাঁ বাস। এখানে দেখো ও লিখেছে নাকি? ভগ্নাংশ কত লিখছে? এটা নাকি? আর অপ্রকৃত। এটা কি হয়েছে? হয়েছে? তোমরা কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝেছো? ওকে, ধন্যবাদ। আমাদের দেশ ছাড়া তো অনেক কারণ দেখি দেশ নাই কেন তোমাদের তোমাদের দেশ ছাড়া বলতে বলতে তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ভগ্নাংশের সম্পর্কে শিখলাম নাকি? ভগ্নাংশকে নাকি? আমরা শিখেছি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে নাকি? তারপরে কি কি শিখেছি? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তারপরে শিখেছি মিশ্র ভগ্নাংশ কাকে বলে নাকি? কোনো কিছু বাদ দিবে না বলতে সাথে কষ্ট করবে এই সাবজেক্টের উপরে কথা বলবেন আপনি। আচ্ছা, এখানে আজকের লেসন আর্টিকেল তোমরা আর্টিকেল শিখলে তোমাদের পরীক্ষাতে 5 নম্বর আর্টিকেলের উপরে আসবে। এই আর্টিকেলগুলো তোমরা সঠিকভাবে দিতে পারবে। লেখার কারণে আজকে যে পড়াইছি এর একটা তোমার কাগজে থাকে। যেমন এখানে 5টি ভাওয়াল কিন্তু তোমার কাগজে দেখা থাকবে। আজকে তারিখে 12টা তোমার খাতা থাকবে। পরীক্ষার সময় শুধু বিষয়গুলো তোমরা 5টি ভাওয়াল যথাযথভাবে ফিল আপ করতে পারবে এবং এখানে 5 নম্বর রয়েছে। এই 5 নম্বর অর্জনটা তোমাদের জন্য সহজ হবে। 5টি ভাওয়াল আমি যে নিয়মগুলো লাগাচ্ছি এই নিয়মগুলো যারা লেখনি আমরা কারোর কাছ থেকে সংগ্রহ করে নিলাম। কেননা এই 5টা ভাওয়ালের উপরে ওদের পরবর্তী একটা ক্লাস নিয়ে পরীক্ষায় আমি নিব। ওই ক্লাসটা পরীক্ষাটা আশা রাখি হ্যাঁ সবাই দেখছে দেখা যাচ্ছে সভা লাগছে সুন্দর হয়েছে। তারপরে
নাম মোহাম্মদ মেহরাব হোসেন। 5টা আর্টিকেলের নিয়ম লেগেছে, তদন্ত হয়েছে, আমার বন্ধ হয়েছে, এইটা রেকর্ড তোমার কাছে রাখা বুঝেছেন? পথে কিছু পেলে আমরা কি করব সেই সম্পর্কে এটাকে গল্পের আকারে কিনা নাম লেছিল স্টুডেন্টদের জন্য একটা শিক্ষণীয় গল্প নাকি? এটা থেকে আমরা শিখবো কি এই পড়ে পাওয়া জিনিসটাকে আমরা কি করবো, এটাই তো ছাত্রছাত্রীদেরকে শেখানোর জন্য। বিদু সিধু সহ তাদের যে বন্ধু যে পড়ে পাওয়া গল্পে যে তীরের বাক্সটি পেয়েছিল, তারা ওই তীরের বাক্সটি নিজেরা আত্মসাৎ করে নেয়, বরং মালিককে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করলো। এটা দিয়ে তোমাদেরকে শিখাতে চেয়েছেন যে ছাত্র জীবনে শিক্ষণীয় যে তোমরা ক্লাসে হয়তো একটা দেখো যেন যথার্থ মালিককে ফেরত দেওয়া হয়, এটা যেন আত্মসাৎ করা না মনে হয় জড়িত নেই বাংলা গল্প পড়ে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ। এই ধার্মিক হওয়ার প্রশ্নটি দ্বারা কি বোঝানো হয়েছে? দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম, এ দ্বারা কি বোঝানো হয়েছে তুমি দাও বলো তো দেখি। এদিকে তাকাও, পরে পাওয়া গল্পের দীপু আর তার বন্ধু মিলে একটা কাঠের বাক্স, তীরের বাক্স পায়। সেই বাক্সটি তারা পেয়ে তারা ভাবলো যে এটার ভিতরে অনেক ধন সম্পদ থাকতে পারে। তারা মনে মনে ভাবলো এটা থেকে যত ধন সম্পদ আছে সেগুলো বিক্রি করে তারা অনেক সন্দেশ খাবে। কিন্তু হঠাৎ তাদের মনে হলো এটা কোনো গরিব মানুষেরও হতে পারে। তাই তারা দুজনে ধার্মিক হয়ে উঠলো এবং বললো এই অর্থাৎ এটা প্রকৃত মালিককে ফেরত দেওয়া। প্রকৃত মালিককে ফেরত দেওয়ার তাদের ইচ্ছে থাকে। হ্যাঁ, এই
কিছু রোগ হয় ওদের নাম জানো? একটা নাম বলো। জ্বর, সর্দি, কাশি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তোমরা এক ধরনের ভাইরাসে অ্যাফেক্টেড হয়েছো, তাই না? এটা হলো জীবাণু। এটা কি বলা হয়? জীবাণু। কম্পিউটারে আমরা যে সমস্ত সফটওয়্যার ইউজ করি এগুলিকে ধ্বংস করার জন্য এই জীবাণু ঠিক ঢুকে না, জীবাণুর কাজ করে এমন কিছু সফটওয়্যার আমার ইন্টারনেট থেকে ঢুকে যায়। ওই সফটওয়্যারগুলি ঢুকে আমাদের যেগুলি প্রয়োজনীয় সফটওয়্যার সেগুলিকে ধ্বংস করে দেয়। এই ধ্বংসকারী সফটওয়্যারটাকে কি বলা হয়? আচ্ছা, ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় কি জানা আছে কারো? জানা নাই? ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আমরা যেভাবে সর্দি কাশি হলে পরে ওষুধ খেয়ে রোগ থেকে নিরাময় পাই, ভাইরাসগুলিকে আমাদের শরীর থেকে তাড়াইয়ে দেয়, সেভাবে অ্যান্টিভাইরাস নামে একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা ভাইরাসকে দূরে রাখে। আমার ভাইরাস যদি ঢুকেও যায় এটাকে বলা হয় অ্যান্টি। তো আগামীকালকে এই ক্লাস যখন হবে এই ক্লাসের উপরে আবার এই প্রশ্নগুলো মনে রাখবে, সাথে সাথে টিচার যা পড়াবে তার উপরে ভালো করে খেয়াল রাখবা। কি পড়াচ্ছে সাথে সাথে খানায় নোট নিবে, পয়েন্টগুলি যেন কষ্ট। হ্যাঁ, তাহলে তাদের নিচে কি তো ট্রাই অর্থ কি তুমি বলো? ট্রাই অফ টু তিন। আর ঘন তুমি বলো। ঘন ঘন হলো ধার। তাহলে ত্রিকোণমিতির কয়টা দাঁত থাকে? তো সমকোণী ত্রিভুজটা কি কে বলতে পারে? সত্যি বলো, সমকোণী ত্রিভুজটা কি? একটি কোণ। এখন এই একটি তুমি বলো এই সমকোণী ত্রিভুজে কয়টি বাহু আছে? বিয়ার যে বাহুটা, এই বাহুকে কি বলা হবে? আর ওপি বাহুটাকে কি বলা হবে? ওএম বাহুটাকে কি বলা হবে? মানে বি ও এম এটাকে আমরা কোথায় নিতে পারি? কোন সূত্র নিতে পারি? সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? পিথাগোরাসের কি পাই? রুট স্কয়ার। PM square plus বলো। OM square equal to OP square. PM স্কয়ার প্লাস OM square OM স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার। তুমি বলো পিএমটা কি বোঝাচ্ছে এখানে? টিএম। পিএমটা চিত্রে কি বোঝাচ্ছে? পিএম। আবার দেখো পিএম। তুমি বলো ওএম ভূমি ভূমি আর ওপি। মানে আমরা একটা সমকোণী ত্রিভুজের কয়টা ভাগ? তিনটা ভাগ। তাহলে পিথাগোরাস সূত্রে আমরা লিখলাম পিএম স্কয়ার ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা কি প্রমাণ করতে পারি? আমাদের প্রথম উদ্দেশ্য কি দেওয়া আছে? sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 নাকি? ধন্যবাদ। তাহলে আমরা আমাদের সূত্র প্রমাণে যাচ্ছি। সূত্র প্রমাণে আমরা যদি উভয় পক্ষ ওপি দ্বারা ভাগ করি, উভয় পক্ষ যদি ওপি দ্বারা ভাগ করি তাহলে কি সৃষ্টি হয়? ওপি স্কয়ার পিএম স্কয়ার ওপি স্কয়ার নাকি? তাহলে এবার আমরা এই ওপিটা কয়টার কাছে আছে? পিএম এর কাছে আছে, আছে। আর ওপিকে ওপি দ্বারা ভাগ দিলে কি তৈরি হয়? হ্যাঁ,
জি ইনশাআল্লাহ ভালো আছি। আর একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করব, এটি দেখে তোমরা নিজেরা একটু ভেবে দেখো তোমরা কি বুঝতেছ। আচ্ছা ধন্যবাদ। দেখো তোমাদের আইডিয়ার সাথে বিষয়টি ঠিক আছে কিনা। হ্যাঁ জি It is one of the historical days of Bangladesh. It is also one of the world. মানে বিশ্বের মধ্যে এটা একটা স্থাপত্য কলা। কোথায় আছে? মনে আছে তাই না? মসজিদটি কোথায় আছে? এটা কে স্থাপন করছে? কি ধরনের কলা কৌশলে এই মসজিদটি তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, এমন কিছু তো পাওয়ার কথা তাই না? বুঝতো নাকি? তারপরে রিসেন্ট পাওয়ার স্পেসিফিক ইনফরমেশন, দ্য টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। তার অর্থ হলো তুমি যদি নিজের তোমার বইটা পড়লে তুমি আরো অনেক কিছু এখান থেকে আমাদেরকে বলতে পারবে, তুমি নিজেও শিখতে পারবে। রাইট অ্যাবাউট ইট প্লেস। উত্তরটা তোমার পছন্দ হয় বা তুমি কোন উত্তরটা সঠিক বলে মনে করতেছো, তার সাথে চারটা করে উত্তর দেওয়া আছে, একটু পছন্দ করো, সহজে বুঝতে পেরেছো। সর্বশেষ এখানে কিন্তু সন তারিখের ব্যাপার একটু চিন্তা ভাবনা করে বলতে হবে যে কে পারবে। আচ্ছা দেখি তোমাদের সাথে মিলে মিলতেছে না, দুই একটা ভুল হবে, সব শিখতে হবে, একই ক্লাসে কি সব কিছু হয়? আর একটু আমরা ভালো করে দেখি নেই কোন সাইডে আছে লেখা আছে, কোন সাইডে লেখা আছে? অন ইস্ট সাইড, পূর্ব। ওকে, এবার কোন সাইডে একটু দেখেন। দক্ষিণ দিকে চারটা পাইলে। এবার দেখো বাহিরের কারুকার্য কত মানে সুন্দর, কত শৈলী। আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি অলরেডি। দেখি কে কি দিচ্ছে, শব্দের অর্থ আমরা সরাসরি মুখস্থ করবো না কখনো। আমি যদি তোমার সামনে এই প্যান যদি আমি দেখি প্যান অর্থ কি, তার মানে আমি ছবিটা দেখি, তুমি সহজে বলতে পারবো না। অনুরূপভাবে আমার এখানে কিছু ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলি দেখে তুমি বলতে পারবে যে ম্যানগ্রোভ শব্দের অর্থ কি। দেখো বনের পাশে ছোট ছোট কিছু গাছ আছে, সাদা সাদা রয়েছে। এবার দেখেন মূল মিনিংটার ব্যাখ্যা। দেখতে পেয়েছ? ওকে, অর্থটা আবার দেখো। The tree or shrub that grows in wet mud at the edge of river. নদীর কিনারায় কর্দমাক্ত মাটিতে জন্মে। শব্দটা আছে, এই শব্দটা দ্বারা বোঝাবে। এটা তোমাদের অপরিচিত শব্দ, সাধারণত আমরা এই শব্দটা ব্যবহার করি না, তোমাদের বইতে আছে। এখন দেখাই দিলাম, এখন সহজ করে দেখছো না? ওকে, এবার দেখো রিমার্কেবল বাংলা ইংরেজি অর্থ। সর্বশেষ সম্ভবত এই অর্থটা একটু আগে তোমরা পড়ছো, দেখি যাকে আমরা করিডোর বলি, বারিন্দা বলি। আমাদের বড় বড় বিল্ডিং এর মাঝখান দিয়ে আমরা যে হাঁটা চলার রাস্তা রাখি সেটা হলো করিডোর। স্কুলও আমাদের করিডোর আছে। তখনকার দিনে এই যে বড় বড় বিল্ডিংগুলির করিডোর কীভাবে করে এই চিহ্ন দিয়ে দেখানো আছে। দেখো এই একটা এরো চিহ্ন, এই একটা, এখানে আরেকটা আছে, মোট 5টা দেওয়া আছে এখানে। এই 5টা এরো চিহ্ন দিয়ে 5টা সিলিন্ডার মধ্যে কি বোঝা দেখো। কলাম ছিল তোমরা, আমরা কলাম চিনি না, ফিডার এটাকে কি বলি আমরা? কলাম। এরকম দেখো তখনকার সময় ওই মোট একটা স্থাপত্যের এরকম ভাঙে গেছে, যে এটা দাঁড়ায় আছে, এটা হলো কলাম। তার উপরে যে অংশটা আছে এটা একটা পাতলা বলের অংশ। হিন, পাতলা মানে কি? হিন। ওই থেকে আমি যেটা পড়ে গেছি তার মধ্যে আছে এই প্রশ্নগুলির উত্তর। তোমরা আজকে আমাদের পরিবেশের সমস্যা শেষ হয়ে গেছে। আজকে না পারবো, আগামীকালকে আমি আবার দেখে দিব। আজকে আমরা ক্লাস প্রায় শেষ হওয়ার পথে, তার সাথে আরেকটা প্রশ্ন করাবো আগামীকালকে, যেটা তোমাদের কি কাজ দেওয়া আছে
যেমন এক্সাম্পল হিসাবে সার্বমূল মত কি নিবেদ অথবা অ্যাক্টিভিটি নাকি না তারপরে এটা কোথায় বা কখন হয় অথবা হয় কখন এই 1985 মাঝখানে একটা কথা বিশ্বের কাছে যে সুন্দরবন পরিচিত লবণ আছে তখন ওই সংখ্যা কত এটা ইয়েতে লেখা তোমার বইয়ে হবে দেখা এবার এই উত্তরটা তুমি পাবে পরীক্ষার যেই প্রশ্নপত্র আসবে এই অংশের আগে একটা প্র্যাকটিস দেওয়া থাকবে এখানে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি মোহাম্মদ আতিক হোসেন পাটোয়ারি ভাইকে সবিনয় অনুরোধ করছি। আতিকুর রহমান পাটোয়ারি, আপনি চেয়ারে আসুন। বাংলাদেশ সরকারের শিক্ষার মান উন্নয়ন কল্পে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেবকে আব্দুল হক সাহেবের নাম প্রস্তাব ومن